স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মালদা ব্রাঞ্চের খুব খুব ইম্পর্টেন্ট কাস্টমারের, ক্যাশ ক্রেডিট কাস্টমারের পুলিশ থানা কমপ্লেন এবং আমার উপর অত্যাচার, যার উপর ভিত্তি করে প্রত্যেকটা ছত্রে ছত্রে সেই খুব ইম্পর্টেন্ট কাস্টমারের প্রশস্তি গাওয়া হয়েছে। এবার একটা ঘটনা বলি যেটা কেউ জানে না। গেছিলাম আমি বরুণ সাহা চৌধুরীর সঙ্গে। বরুণ সাহা চৌধুরী বলেছিল, কারণ এগুলো আমাদের কাছে এই ব্যাপারগুলো খুব টেকনিক্যালি ঠিক না, কিন্তু এগুলো প্র্যাকটিস। ব্যাংক একটা জায়গা যেখানে ব্যাংকিং রুল এবং অ্যান্ড প্র্যাকটিস বলে একটা সাবজেক্ট ছিল এক সময়, এখন আছে কিনা জানি না। রুল, ব্যাংকিং রুল বা নর্মসের পাশাপাশি প্র্যাকটিস বলে একটা জিনিস চালু আছে, এবং প্র্যাকটিসটা হচ্ছে কিছুটা রুলের বাইরে। তো আমাদের মধ্যে প্র্যাকটিস ছিল। এদিকে নর্থ বেঙ্গলে, বিশেষ করে মালদায় আমি যা দেখেছি, সিনিয়র স্টাফদের সঙ্গে বা চিফ ম্যানেজারের সঙ্গে এগুলো রিলেশন আছে। ওখানেও তো ছিল, ওদের বন্দুকটাকে বের করলো, রিভলভারটাকে বের করলো, একটা মেসেঞ্জার বের করলো, তাকেই বললো যে রিভলভারটা বের করে দেখা হতো আমার পেন ড্রাইভটা। তাহলে কেন করলো? এগুলো প্র্যাকটিস আছে। কাজে সিসিটিভি ফুটেজ দেখেছি, আমরা বের করেছি, এগুলো কোনো ব্যাপার না, বা পুলিশ এঁকেছি। পরে আগেরটা বলি, যেদিন যাওয়া হলো, আইসি ভিডিওটা দেখলেন, ক্লিপটা দেখে ন্যাচারালি অন্য সবার মতোই উনিও কনভিন্সড হলেন একবারই, কোনো সন্দেহের অবকাশই নেই। আমিও একটু নিশ্চিন্ত হলাম যে পুলিশের চোখে পরিষ্কার, মানে ঠিকই আছে। উনি ফোন করলেন ওই খুব ইম্পর্টেন্ট কাস্টমারকে। প্রথমে ফোন করে পরিচয় দিলেন যে আমি মালদা ইংরেজবাজার থানার আইসি বলছি। উল্টো দিক থেকে আমি আমরা দুজনে বসে আছি, শুনতে পেলাম, যা বুঝতে পারলাম সেটা বলছি। সেটা বুঝতে পারলাম যে প্রথমে তো আইসি বলছি থানার, এটাকে উনি উড়িয়ে দিয়েছেন বাপি বাড়ি যা করে দিয়ে, একদম গুরুত্বই দেয়নি। তারপরে আইসি বলেছেন যে আপনি ফোন নাম্বারটা মিলিয়ে দেখবেন, পরে খোঁজ খবর নিয়ে রাখবেন, আপনাকে এই কথা বলছি। তারপর উনি যা বলার বললেন, বুঝিয়ে বললেন, এবং খুব অমায়িকভাবে। আমি তো ভাবতে পারিনি পুলিশ আইসি এরকমভাবে কথা বলে, কারণ থানা পুলিশের সঙ্গে আমার যোগাযোগ এমনিতে খুব একটা নাই। এইটা বোধহয় আমি সম্ভবত আমার কনফার্মেশনের পরে এই প্রথম মালদা থানাতে গেলাম। তার মানে 33-34 বছর আর কি পরে। মাঝখানে আমি ঢুকেছি বলে আমার মনে পড়ছে না থানাতে। একবার গেছিলাম অন্য বিষয়ে। তো থানা পুলিশ সম্পর্কে যে একটা ভীতিপ্রদ ধারণা আছে, ছোটবেলায় ছিল, ওরকমই আমার এখনো আছে, খুব একটা পাল্টায়নি। আমি একটু সাবধানে থাকি এবং যাতে এড়িয়ে চলতে পারি, সেরকমই আমার কখনো অসুবিধা হয়নি, কারণ আমার স্বভাব চরিত্র এরকমই। থানা পুলিশ করতে হবে এরকম কোনো ব্যাপার কোনোদিনই ঘটেনি। তো আইসি ভীষণ অমায়িকভাবে বলেছিলেন যে আপনাদের এই ব্যাপারটা মিটিয়ে নিন যত দ্রুত সম্ভব, তা না হলে কিন্তু আমি হস্তক্ষেপ করবো, এই ধরনের কিছু বলেছে। আমার এক্সাক্ট কথা এখন মনে নেই। তো উল্টো দিক থেকে কিছুক্ষণ থেমে টেমে গাঁই করে অনেকক্ষণ পর যে উত্তরটা দিয়েছে বলে আমাদের মনে হলো, সেটা হচ্ছে আমাকে 3 দিন সময় দিন। কারণ আইসি বললেন যে 3 দিন না, আপনাকে 7 দিন সময় দিচ্ছি। উনি একটু বেশি করেই সময় দিলেন। খুব ভালো কথা, খুব মানে বাস্তব ভিত্তিক কথা, যে ওনার যদি আরো সময় লাগে উনি আরো ভেবে দেখতে পারেন। ঠিক আছে, কথা হয়ে গেল। কিন্তু 7 দিন পর, 7 দিনের মধ্যে কোনো খবর আসেনি, কোনো খবরই না, কোনো যোগাযোগই নেই আমার কাছে। এবার 7 দিনের মধ্যে একটা আইসিকে কথা দিল যে আইসি দিন দিল, মুখে মুখে কথা, সব মুখে মুখে হলেও 7 দিনের মধ্যে কিন্তু সে কথা রাখলো না। কিন্তু মানে তখন রাজি হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে। এটা একটা বিরাট জিনিস, এটা কেউ জানে না। কাস্টমারের সেই খুব ইম্পর্টেন্ট কাস্টমার নিশ্চয়ই এগুলো এসে বলেছে, কিন্তু তখন ব্যাংক থেকে কোনো খবর হয়নি। অবশ্যই বলেছে, তাদের সঙ্গে যে চক্রান্ত ফক্রান্ত করেছে সব এগুলো নিয়ে হয়েছে। খালি পরের বার যখন আমি জানিয়েছিলাম যে কাজ হয়নি, 10 দিন পেরিয়ে গেছে, 12 দিন পরে বোধহয়, যে ওটা কিন্তু দিল না আমাকে টাকাটা ফেরত, বা কোনো খবরও দেয়নি। তারপর এই থানায় ডেকেছি, এগুলো হবে, সেগুলো নিয়ে তো বলাই আছে, এগুলো নিয়ে বলবো না। আর এই একটা কারণ ঘটেছে, আইসিকে কথা দিয়েও কিন্তু কথা রাখেনি ওই খুব ইম্পর্টেন্ট কাস্টমার। তো
তারপরের ঘটনাগুলো তো চিফ ম্যানেজারই বলছে, বারবার ডাকছে, 10 বাজে যারটায়, সব মিথ্যা কথা বলেছে। কি ডাকে নাকি কেউ একটা থানা থেকে এই সামান্য ব্যাপারে এরকম বারবার ডাকতে হবে কাউকে? কি কোন ভিআইপি আছে, নাকি আমি কোনো ভিআইপি আছি? সে সম্পর্ক যেই হোক, তা না একবারই ডেকেছে সম্ভবত, ওই 10 বাজে ডাকেনি, বারবার ফোন করেনি। এগুলো সব মিথ্যা কথা বলেছে। কারণ যে এই এই পয়েন্টটা বাদ দিয়ে বাকি যে কথাগুলো সব, তার মধ্যে সবগুলোই তো মিথ্যা কথা আছে। যেগুলো দোষারোপ করেছে সবগুলো মিথ্যা কথা, 100%। কাজে ওর কোনো নয়। আরেকটা বিষয় হচ্ছে কেন যাব না, এটা হচ্ছে জুলাই মাসের 22 তারিখ না 23 তারিখে এই ঘটনা ঘটেছে। পরে আমি অন্য একটা অডিও রেকর্ডিং থেকে পেলাম 22 বা 23 তারিখে। তার মানে জুন মাসের 5 তারিখে চুরি হয়েছে, জুন মাসের 14 তারিখে ব্যাংক জানতে পেরেছে যে এটা চুরি হয়েছে এবং তাদের ডেকে কথা বলেছে। জুলাই মাসের 22 বা 23, মানে প্রায় 1.5 মাস পর, মানে এই ঘটনার পর আমাকে বলা হয়েছিল যে আপনার টাকা ফেরত হয়ে যাবে এবং চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া যাবে, আইনি ব্যবস্থা নেবে। সেটা বলার পর 1.5 মাস হয়ে গেল। 1 মাস 12-13 দিন, মানে 1 মাস 12-13 দিন, মোটামুটি 1.5 মাস পরে ওটা বলা হয়েছে। এবং ঘটনার জুন, জুলাই, 5ই জুন, 1 মাস 20-17 দিন। আর ততদিনে ওই চিফ ম্যানেজার আর বিশালের ভাবগতিক থেকে, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ থেকে তো আমি বুঝতে পেরে গেছি যে ওদের উদ্দেশ্য অন্য আছে। আমি তখনও বুঝতে পারিনি যে ব্যাপারটা কি আছে, চক্রান্ত আছে, বুঝতে পারিনি, কিন্তু উদ্দেশ্য যে অন্য আছে। এবং আমি যে আমার বিষয়টা, টাকা পাওয়ার বিষয়টা বা এই ধরনের এগুলো যে ঠিকঠাক হবে না, এ ধরনের বুঝতে পেরেছি। এত কিছু বুঝতে পেরেছি বলেই তো আমি প্রথম দিনের সেই ভিডিও ভয়েস রেকর্ডটা করতে পেরেছি, যে বকাঝকার। এটা তো ওরা কেউ কল্পনাই করতে পারেনি। ওই দিন তো আমাকে ডেকেছিল, পুলিশে গেছি না, মানে এই প্রশ্নগুলোর উত্তরটা আমি ঠিক দিচ্ছি কিনা, এখন যা দিচ্ছি পরে আবার একই উত্তর দিই কিনা রেকর্ড রাখার জন্য, এই তো কারণ। এরা নিজেদের বিরাট বিরাট কিছু ভেবে নিলে তো হবে না। বয়স এবং অভিজ্ঞতা একটা বিরাট জিনিস, এবং সেটাকে তারা গুরুত্বই দিল না। তাইলে এই ঘটনাটা চেপে গেছিল। আর এটা হলো সামনে এই ঘটনা। আরেকটা হচ্ছে, এই চিফ ম্যানেজার যেদিন জয়েন করলো, আমি আমার কাজ কাউন্টারে নির্দিষ্ট সময় গিয়ে মোছামুছি করছি। আমি প্রথমে যা মাঝামাঝি থাকে তাও আমি মুছি, আমার ডাস্টার দিয়ে টেবিল, কম্পিউটারের কিবোর্ড এগুলো মুছে নিই, চেয়ার। সে সময় ওই পিছন দিক দিয়ে, যেদিকে আমি কাউন্টারে বসি, সেখান দিয়ে একটা দরজা আছে পাশ দিয়ে, ওখান দিয়ে ঢুকে চিফ ম্যানেজার একদম বাঘের মতো আস্তে আস্তে আর কি, হ্যাঁ, এরকম গাট্টা গাট্টা চেহারা, ছবি দেখলেই বোঝা যাবে। মানে ক্রূরতা তার মধ্যে প্রচন্ড বেশি আছে, যেটা বডি ল্যাঙ্গুয়েজেই আছে এবং গলার স্বরেও আছে। কথা শুনলে বোঝা যাবে, এবং ছবি তো আমি দিয়ে দিয়েছি, কথা শোনার সময় ছবিটা স্ক্রিনে ভাসবে। ঢুকতে ঢুকতে বললো, সবাই একদম কাল থেকে ঠিক 9:45 আসবেন, কারোর জন্য একটু দেরি না হয়, এই সেই, এটা কন্টিনিউ করলো। আমি সামনেই ছিলাম, আমি মিচকি হাসলাম, হেসে, এটা আমার অভ্যাস, কোনো অসুবিধা নেই বলতে। উনি বলতে পারলে আমি তো ওখানে হাজির আছি ঠিক সময়ের মধ্যে। আমি বললাম, খুব ভালো, খুব ভালো, খুব ভালো কথা স্যার। এবার যাওয়ার সময়টাও কিন্তু দেখবেন, ডিপার্চার টাইম আমাদের যে 9:45 যেমন আমাদের অ্যারাইভাল টাইম আছে, ডিপার্চার টাইম আছে 4:45। আগে 5টা ছিল বলে, তারপর তখনও সেই 5টা বললে কথায় আমরা মুখে চলে আসে, কিন্তু 4:45, 4:45, 15 মিনিট গ্রেস পিরিয়ড দিলেও, 15 মিনিট গ্রেস পিরিয়ড দেওয়ার নিয়মের মধ্যে আছে। ওটার জন্য ওটি ক্লেম করা যায় না এবং কোনো অফিসারের দরকার নেই। তো 15 মিনিটের গ্রেস পিরিয়ড দিলেও 5টা। আর সবাই খাটাখাটনি করে 7টা, 6টা, 7টা, 7:30, ঠিক নেই। আমরা তো 9টা অবধিও থেকেছি, ক্যাশে না মেলা অবধি কোনো উপায় নেই। তো যেই আমি বললাম সঙ্গে সঙ্গে, তো উনিও স্বতঃস্ফূর্ত বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সেটাও হবে। হ্যাঁ, খুব ভালো কথা বলছে। তার বদলে কাজও ঠিকঠাক করতে হবে একদম, সবাইকে কাজ ফেলে রাখলে হবে না, বা কাজ কম করা, স্লো, এই ধরনের যে মানেগুলো করেছিল, তখন তো এত আমি নোট করে রাখিনি যে আমার আজকে বলতে হবে ওই ঘটনাগুলো। যখন আমার বুঝতে পেরেছি এই লোকগুলো সম্পর্কে, যে সন্দেহজনক লোক আছে এবং সুবিধার না, অসুবিধা ঘটাতে পারে ইচ্ছাকৃতভাবে, এতটা ভাবিনি, এতটা চক্রান্তকারী হবে এবং চাকরি ছাড়িয়ে দেবে, এটা ভাবিনি। তো
এটা বলার পর আবার আমার কাছে আসলেন, আমার কাছে বললেন, না না এ তো কারোর যদি কাজ কমপ্লিট না হয় সময়, আমি বললাম, সময়ে কাজ হওয়ার সঙ্গে কি সম্পর্ক আছে? আপনি দেখবেন যে সবাই ঠিকঠাক কাজ করেছে কিনা, কেউ ফাঁকি মারছে কিনা। ফাঁকি মারলে তাকে আপনি বলবেন, এবং কাজ তো ব্যাংকের শেষ হয় না, এটা জানাই কথা। মনোপুত হলো, সঙ্গে সঙ্গে উত্তর নাই, আবার চলে গেল অন্য জায়গায়। আবার এসে আরেকটা কি বললো, আবার চলে গেলে। ওই 3 বার যাতায়াত করেছে, একদম যেই সেই যে অটল বিহারী বাজপেয়ী মারা যাওয়ার পরের দিন যে হাফ ছুটি, সেদিন যে লাস্ট বকাঝকা করেছিল, প্রচন্ড তুমুল বকাঝকা করেছিল। আমি তো ওই যদি কোনো কিছু ঘটে ইনভেস্টিগেশন, ওই ফুটেজটা ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে, অটল বিহারী বাজপেয়ী মারা যাওয়ার পরের দিন ওখানে 3:30 থেকে 3:15 থেকে 4:15 অব্দি সিসিটিভি ফুটেজ দেখতে হবে, তাহলে পাওয়া যাবে। লাফিয়ে লাফিয়ে মুখ চোখ লাল করে এই কথা বলছিল শেষের দিন, যেদিন প্রতিজ্ঞা করলাম যে আর আমি এই অফিসে আসবো না, আমি আর ব্যাংকে আসবো না, এখানে চাকরি করবো না, স্টেট ব্যাংকে আমি চাকরি করবো কেন আর? এরকম যেখানে ব্যবহার পেলাম, আমি স্টেট ব্যাংকে আমি চাকরি করতে পারবো না? সম্ভবই না। এরকম ব্যবহার করা তো আমার ন্যূনতম স্বভাব চরিত্র নেই। তো সেদিন ওইখানে ওই কথাটা হয়েছিল, এবং হয়তো এটা তো রাজামশাই মানে সাহেব, তো ওটুকুতে লেগে গেছে। আরে আমি তো তার চেয়ে আমি যখন চাকরিতে ঢুকি, ওই মানে উজ্জ্বল কুমারের বয়স 8 বছর, বিশাল কুমার আমি চাকরিতে ঢোকার পরে জন্মেছে। এবং আমাদের এইদিকে বাংলায়, ওরা তো বাংলা থেকে না, বাংলার বাইরে তো হিন্দিভাষী, বিহার বিহার থেকে এসছে। ওদের কালচার ফালচার আমি জানি না, তবে এটা আমি আইডিয়া করতে পারি যে ওদের কালচার আমাদের মতো, এই যে সবাইকে শ্রদ্ধা করা, বয়সের জন্য 6 মাসের বড় হলেও তাকে সম্বোধনে শ্রদ্ধা, কথা বলার সময় শ্রদ্ধা ভক্তি, বা কোনো যে দুর্ব্যবহার বা স্পর্ধা দেখানো, এসব বিষয়টা তো আমাদের মধ্যে নেই। আর আমি একটু পুরোনো দিনের বিবেকানন্দ স্কুলে পড়েছি, আমরা এগুলো একদম একদম শিখে এসেছি, স্বতঃস্ফূর্তভাবে আমাদের আসে, কোনো অসুবিধা হয় না। যেমন আমি কোনোদিন কাউকে গালাগাল দিইনি, কোনোদিন ঝগড়া হয়নি আমার সঙ্গে। এত বছর ধরে এরকম কন্টিনিউ করা সহজ নাকি? কিন্তু সেটা তো হয়েছে। এই দুটো ঘটনা বলে দিলাম আগে। এরপরে এই কথাগুলো শোনাবো, ফুটেজ দেখাবো, তারপরে কথাগুলো শোনাবো, তারপরে একটা স্টেপ বাই স্টেপ কোন কোন প্রমাণগুলো আমার কাছে আছে, ভয়েস রেকর্ড, কল রেকর্ড, যার থেকে প্রমাণ হচ্ছে যে এই ঘটনা ঘটেছে, চুরি হয়েছে, অত্যাচার হয়েছে, আমার সঙ্গে অন্যায় হয়েছে। ব্যাংক জানে, ব্যাংককে আমি বারবার কমপ্লেন করেছি, 7+3 11 বার, কিন্তু ব্যাংক সাড়াই দেয়নি আমাকে। প্রথমবার বাদে প্রথমবার কিন্তু সবাই শুনে নিয়েছে, 2020 সালে আরেকবার শুনেছে ফোন করে আমাকে, কিন্তু সাড়া দেয়নি আমাকে, মানে উত্তর দেয়নি। আমার কমপ্লেনটা রিসিভ করলো, খোঁজ খবর নিল, কি হয়েছে বলুন তো দেখি, বলুন তো। তো সেটা শুনে নিয়ে তার একটা রিপ্লাই দিবি তো, নাহলে তো শেষ হলো না। সেই জন্যই তারপরে তো আমি বিভিন্ন জায়গায় বলে ওখানে লিখে বলেছি যে বারবার এভাবে উত্তর না পেলে আমি ভাববো যে ব্যাংক আমার সুরা এটার বিচার করবে না, তাহলে আমাকে অন্য প্ল্যাটফর্মে চেষ্টা করতে হবে। ন্যাচারালি আমি সহ্য করবো নাকি? একটা চাকরি ছাড়া করে দিলে আমি সহ্য করে যাব? পরে অনেক রিপোর্ট টিপোর্টে আছে যে আমি পার্সোনাল কারণে, পার্সোনাল গ্রাউন্ডে যে শান্তিতে থাকার জন্য অনেকদিন চাকরি করেছি, আর চাকরি করবো না এই কারণে নিয়েছি। সেটা সেটা আমার পার্শিয়ালি ঠিক, বাকিটা আমি বলিনি। যে আমার যে বিতর্কিত বিষয়গুলো সেগুলো আমি বলিনি, বলার দরকার নাই। আমার স্মুথলি নিতে হবে বিহার, এবং আমার কোনো কোনো বিতর্কিত বিষয়ে যাওয়া চলবে না, তা নাহলে আমাকে একটা মেমো দিলে আমি আটকে দেবো, এবং মেমো তো দিবেই ইচ্ছা করে। ওটা তো ওদের উদ্দেশ্যই ছিল ওই চিফ ম্যানেজারের। হয়তো ভেবেছিল খুব আনন্দিত, বিহারের অ্যাপ্লিকেশনটা নিল, তাতে মনে হলো যে হয়তো ওনার জানাই আছে যে এরপর কি করব, বা চিঠিও লেখা আছে, মেমো ইস্যু করা আছে আমাকে কারণ দর্শানোর জন্য। তখন তো পড়ে দেখেনি, পড়ে দেখেছে যে আমার সেগুলো কিছু নাই, আমি ব্যক্তিগত কারণে যাচ্ছি, এবং এই বিষয়ে ব্যাংকের একদম খোলা নিয়ম আছে, কোনো অসুবিধা নেই। 2016 সালে হয়েছে ওটা। তারপরে উনি আটকানোর জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক দেরি করেছেন। তা আমার তো নভেম্বরের ডেট ছিল, 21 আগস্ট দিয়েছি, নভেম্বরের ডেট ছিল বিহারের, আমার ডিসেম্বরে হয়েছে। আর বিয়েতে গিয়ে আমাকে ডেটটা বাড়াতে হয়েছে, কারণ আমি অক্টোবরের 4 তারিখে গিয়ে ওখানে করেছিলাম। উনি বললেন যে ওই পুরোনো ডেটে তো আমি নিব না, ডিলিং অফিসার। তখন আমি ওনাকে বললাম তাহলে আমি জানি না, আমি 1 মাস ডিসেম্বর অবধি পেঁচাতে পারি। সেই অনুযায়ী 24 সেপ্টেম্বর আমার ওই ডেটটা লেখা আছে বিহারের অ্যাপ্লিকেশনে।
তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা কিছুটা ব্যাকগ্রাউন্ড বললাম, আবার যখন মনে পড়বে সেটা বলে দেবো, পরে একসঙ্গে করব। আর আরও অনেক কিছু ফেসবুকে আছে, সব কিছু ফেসবুকে আমি বিভিন্ন সময় অনেক কিছু ব্যাখ্যা করে লিখেছি, সেগুলো ভিডিও করে দিয়েছি। কারণ আমি দেখেছি যে সিসিটিভি ফুটেজ বা আমার মুখ থেকে বলা কথা না শুনলে মনে হয় আমার যে কেউ এগুলো পড়ে না, দেখে না, এত কিছু দেখেনি, এত শোনেনি। আধ ঘন্টা ধরে এই বকাচাকার এটা 36 মিনিটের আছে ভয়েস রেকর্ডিংটা, শর্ট করেছি, ওটাও 20 মিনিটের আছে, আরও শর্ট করে 15 মিনিটের আছে। তো নিজে বললে যদি চোখে পড়ে কারোর, খবরটাকে আমি আগে খবর করতে চাই, বিশেষ করে মালদায়, তারপরে অবশ্যই বাংলায়। আমার লোকালিটি এটা প্রচার করতেই হবে যে এগুলো মিথ্যা কথা, সাজানো, এবং আমার উপর অত্যাচার করে, অন্যায় করে আমাকে চাকরি ছাড়া করেছে। হতে পারে তার প্রভাব আছে এর মধ্যে, কারণ যেভাবে বলেছে খুব ইম্পর্ট্যান্ট কাস্টমারের ভূমিকা অবশ্যই আছে। কিন্তু সেটা নিয়ে তার সঙ্গে আমার যোগাযোগ হয়নি। এটা সম্পূর্ণ চিফ ম্যানেজার আর বিশাল কুমার কাস্কির ম্যানেজার যা বলেছে তার ভিত্তিতেই ওই বিষয়টা বোঝা যাচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট কাস্টমারের বিরাট ভূমিকা আছে। এবং আমি বেশি চিন্তিত, বেশি উদ্বিগ্ন এদের নিয়ে। এরা কেন এরকম করলো, ব্যাংকের অত্যাচার করলো, এদের বিচার চাই। সিসিটিভি ফুটেজ ধামাচাপা দেওয়া, চোরকে ছেড়ে দেওয়া, আমাকে অত্যাচার করা, আমার মানসিক রোগ ধরানো, আমার শারীরিক রোগ অনেক বেড়ে যাওয়া, হাতের বাইরে আমার মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়েছিল অনেকবার, ওরকম মনে হয়েছে। যেদিন বিয়ার অ্যাপ্লিকেশন দিই সেদিন তো মানে গলার কাছে মনে হচ্ছিল হৃৎপিণ্ড উঠে এসছে, আমার হার্ট ফেল হবে। যেই ওটা রিসিভ সইটা যেই পেলাম আমি, আমার যেন সব বোঝা নেমে গেল। প্রায় নাচতে নাচতে উঠতে উঠতে আমি নিচে গিয়ে আমার নিজের জায়গায় গেলাম এবং কয়েকজনকে বললাম আনন্দে। হাই প্রেশার রোগটা এরকমই, একটা কথাতেই খুবই খারাপ অবস্থা হয়ে যাবে, আবার একটা কথাতেই কন্ডিশন খুব ভালো হয়ে যেতে পারে। যেই উদ্বেগ চলে যাবে সঙ্গে সঙ্গে কন্ডিশন ভালো হয়ে যাবে। এটা বেশি দিন চলতে থাকলে এটা শরীরের মধ্যে পার্মানেন্টলি এফেক্ট করে, এবং তখন সেটা খুব ক্ষতিকর হয়ে যায়। যেটা আমার তো 36 বছর বয়স থেকে আছে, 1996 থেকে আমি ওষুধ খাই টানা, এত পুরনো। 2017 সালে সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড বেশি, ভিটামিন ডি শর্টেজ, কোলেস্টেরল খুবই বেশি, এইচডিএল খুবই কম, আরও কিছু কমপ্লিকেশন ছিল, স্পন্ডিলাইটিস আছে, কোমরে ব্যথা, এখানে ব্যথা। তাহলে এটা জানিয়ে রাখলাম সবাই।